দ্বিতীয় টেস্টে ১০১ রানে হারিয়ে ১৫ বছর পর ক্যারিবীয় দ্বীপে টাইগারদের সাদা পোশাকে জয়, সিরিজে ১-১ সমতা। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতীয় হাই কমিশনার, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রণয় ভার্মার। আগরতলায় সহকারী হাই কমিশনের কনসুলার সেবা বন্ধ, হামলার ঘটনায় আটক ৭, সাময়িক বহিষ্কার ৩ পুলিশ। এবং দেশে সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রস্তুত বিজিবি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ২ ম্যাচের সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জামাইকার কিংস্টনের সাবাইনা পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৬৪ রানে অল আউট হয় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাদমান ইসলাম। জবাবে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৮ রান করে বাংলাদেশ। জয়ের জন্য ক্যারিবিয়ানদের টার্গেট দাঁড়ায় ২৮৭ রানের। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১৮৫ রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা। তাইজুল নেন ৫টি উইকেট। এই জয়ে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবারে ভিন্ন প্রসঙ্গ। ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। গতকাল বিকেল ৪টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে তাকে তলব করা হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর সেখানকার কনসুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে কনসুলার সেবা বন্ধ করা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাই কমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের ৩ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এনই। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায়। ভাঙচুর সহ বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আক্রমণকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মন্তব্য করেন ফখরুল। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা সহকারী হাই কমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হয়। সহকারী হাই কমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত।
ভারতে অবস্থিত বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে হামলা, ভাঙচুর, পতাকার অবমাননা, ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য এবং সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি উল্লেখ করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার। বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে দেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবেন না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা সমতার ভিত্তিতে এগিয়ে যাবে বলেও জানান নৌ উপদেষ্টা। গতকাল দুপুরে নারায়ণগঞ্জে ৫ নম্বর মাছঘাট এলাকায় BIWTA BRWTP এক প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দেশের সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। গতকাল বিজিবির সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। সম্প্রতি নানান ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা চলছে। এর জেরে যশোরের বেনাপোল, ফেনী ও সিলেট সীমান্তের ওপারে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে কটাক্ষ করে সমাবেশ করে। এমন পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী এলাকায় তৎপরতা জোরদার করল বিজিবি। চাঁদপুরে ন্যায্য দামে আলু বিক্রি করছে ছাত্র জনতা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, ভোক্তা অধিকার সহকারী পরিচালক নূর হোসেন রুবেল সহ স্থানীয় ছাত্র জনতা উপস্থিত ছিলেন। এ সময় ৫৫ টাকা দরে ক্রেতাদের মাঝে আলু বিক্রি করা হয়। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় নিজের বাল্য বিবাহ ঠেকিয়ে পরনির্ভরতা কাটিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুরের আলেয়া আক্তার। পুরুষের ন্যায় সংসারের হাল ধরার পাশাপাশি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে এখন। অভাব অনটনে জর্জরিত দিনমজুর বাবার সংসারে জন্ম নিয়ে আধার পেরিয়ে স্বপ্ন আরও এগিয়ে যাওয়ার। প্রতিনিধি শফিকুল ইসলাম শফির তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় নিজের বাল্য বিবাহ ঠেকিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে কুড়িগ্রামের আলেয়া আক্তার। 4 বোন 1 ভাইয়ের পরিবারের তৃতীয় সন্তান আলেয়া। অর্থের অভাবে তার বাবা পরিবার চালাতে হিমশিম খাওয়ায় এক পর্যায়ে অষ্টম শ্রেণীর আলেয়াকে বিয়ে দেবার সিদ্ধান্ত নেন। তবে বাবার সিদ্ধান্ত মেনে না নিয়ে নিজের বাল্য বিবাহ ঠেকায় আলেয়া। ওই আলেয়া সকালে বিকালে প্রাইভেট পড়ায়, তারপর আছে সেলাই মেশিন চালায়। তার ছোট বোনটাকেও মনে করেন যে পড়াশোনা করাইতেছে। বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, তো আমি বিয়ে বসবে না, উনি লেখাপড়া নিজ পায়ে দাঁড়ায় বিয়ে সাথে করবে।
নিজের প্রচেষ্টায় পড়াশুনোর পাশাপাশি হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের কাজ করে বাড়িতে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানো সহ মহিদেব এনজিওর সহযোগিতায় গবাদি পশু পাখি পালন করে স্বাবলম্বী আলেয়া। আমি মাকে অনেকবার বোঝানোর পর মা মানছে যে আমি আমার পড়াশোনার খরচ আমি চালাবো। এই উদ্যোগটা মাথায় রেখে আমি সেলাই প্রশিক্ষণ গ্রহণ করি। আমি সেলাই মেশিন ক্রয় করি এবং সেলাই মেশিনে কাজ সুন্দরভাবে করতে থাকি। পাশাপাশি আমি তখন শিশু বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই, যা আসে তাতেই আমার পড়াশোনার দিব্যি ভালো চলে। এর পাশাপাশি আমি বসে থাকি না, হাঁস মুরগি এগুলো পালন করি। বর্তমানে প্রাইভেট ও সেলাই মেশিন থেকে মাসিক যে টাকা আয় আসে তা দিয়ে নিজের চাহিদা পূরণের পাশাপাশি পরিবারের খরচ চালান এই যুবতী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় ও পরামর্শ সভা হয়েছে। শিবপুর উপজেলার শেরপুর গ্রামে বিভিন্ন সামাজিক সংগঠকদের সাথে এই মতবিনিময় ও পরামর্শ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুর রহমান মনির, আমরা নরসিংদীবাসী সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম সালাম ও স্বপ্নছায়া সংগঠনের সভাপতি সোহেল আহমেদ সহ অনেকে। গাজীপুরের টঙ্গীতে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সৃজনশীল পাঠদান কার্যক্রম শুরু করেছে টাঙ্গাইল থেকে পরিচালিত শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং টঙ্গী শাখা। পাঠদান কার্যক্রমে সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ, পরিচ্ছন্ন ক্যাম্পাস, পরিকল্পিত পাঠদান ও সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং টঙ্গী শাখা। শ্রেণীভিত্তিক আলাদা পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটিতে আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার, নাইট কেয়ারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থা রয়েছে। না আসে ফোন করবে, কি সমস্যা? স্কুলের পড়ালেখার মানগুলো অনেক ভালো। আমি বিগত 3 বছর থেকে স্কুলে পড়াশোনা করি। রুমে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা, যেরকম আমরা বলি 25 থেকে 30 জন একটা রুমে ক্লাসরুমে বাচ্চা থাকবে, সেখানে 2 জন করে টিচার থাকবে এবং ওনারাই সবকিছু পর্যবেক্ষণ করবে এবং বাচ্চাদের পড়ানো শেখানো হবে। নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, আমাদের শিক্ষার্থীদের খোঁজ খবর রাখা মাধ্যমে আমরা আমাদের শিক্ষার কার্যক্রম এবং স্টুডেন্টদের মেধা বিকাশে আমরা যেই অঙ্গীকারাবদ্ধ ছিলাম সেটা আমরা রক্ষা করতে পেরেছি। ফেনীতে আয়নাঘরের স্মৃতিচারণ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফেনীর সিজলার রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ফেনী জেলা শাখার উদ্যোগে আয়নাঘর এর স্মৃতিচারণ করা হয়। জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান পাটোয়ারির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পালিত হয়েছে 33তম আন্তর্জাতিক ও 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এই উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন সিআরপি এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ ফিরোজ আল মামুন, ডিআরআরএ ডালিম রহমান সহ আর অনেকে। নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ শিক্ষকদের জন্য ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন কলেজ উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোহরকয়ায় কলেজের আনুষ্ঠানিক কার্যক্রমের নাম ফলক ও উদ্বোধনী ফলক উন্মোচন করেন নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা। কলেজের সভাপতি ডক্টর ইফতেখার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাহানারা অ্যান্ড লতিফুর রহমান চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি সেলিনা মুস্তফা, অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ, বিল মারিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু সহ অনেকে। ঢাকার ধামরাইয়ে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া উৎসব হয়েছে। হার্ডিন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসব হয়। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন আহমেদ অনিক,
উপস্থিত ছিলেন হার্ডিন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম, সিনিয়র শিক্ষক ওমর ফারুক, ক্রীড়া শিক্ষক মহিউদ্দিন ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ডলি আক্তার সহ অনেকে। ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্প্রতি সর্বনাশা বন্যায় ক্ষতিগ্রস্ত হরিজন পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণকালে এসব কথা বলেন। এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, মাহফুজুল হক আবেদ, জহিরুদ্দিন হারুন, যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতে রংপুরের পীরগঞ্জের চৌরাহাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দোয়া কামনা ও পৌরসভার ওয়ার্ড কর্মী সভায় এসব কথা বলেন তিনি। পীরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হাসান সহ অন্যান্যরা। ঐক্যের টানে দলকে সুসংগঠিত করতে সাভারের ভাকুরতা ইউপির যুবদলের কর্মী সভা হয়েছে। ৪-৫-৬ নং ওয়ার্ডের যুবদলের এ সভা বটতলা এলাকায় অনুষ্ঠিত হয়। যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ঘরে বসে কাগজপত্র ও ব্যাংকে অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপ থেকেই আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে ৩২ লাখের বেশি মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন বিকাশ গ্রাহকরা। উদ্ভাবনী প্রযুক্তি এবং দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেয়া যৌথ সেবায় আস্থা রেখে গত ৩ বছরে এই ডিপিএসগুলো খোলা হয়েছে বিকাশ অ্যাপে। যৌথ উদ্যোগে সঞ্চয়কে সার্বজনীন করার এই প্রয়াসকে উদযাপন ও সামনে এগিয়ে নিতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করে বিকাশ। এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এবারে চট্টগ্রাম সংবাদ। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৭ বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক গোল টেবিল আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আমান উল্লাহ সমরকান্দি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা লেখক কামাল পারভেজ সহ অনেকে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে আলোচনা সভায় নিখিল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন সুজন চাকমা, রোমেল চাকমা, অমরজ্যোতি চাকমা সহ অনেকে। চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অবৈধভাবে বালি মাটি বিক্রি ও সন্ত্রাসীদের জুলুম থেকে বাঁচতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। হালদা নদীর নাজিরহাট পৌরসভায় ২ নং ওয়ার্ড পূর্ব সোয়াবিল অংশে মাটি বিক্রি করে হালদার বাঁধ ঝুঁকির মুখে ফেলা ২৫০ বাড়িঘর ভাঙনের মুখে ফেলে অবৈধ বালু মাটি উত্তোলন করছে সন্ত্রাসীরা। মানববন্ধনে এলাকার বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনে কৃষি জমি বিলীন সহ প্রায় ৫০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এমত অবস্থায় জড়িতদের বিচারের আওতায় এনে হালদা নদীকে রক্ষা এবং তীরবর্তী মানুষের বাড়িঘর ও বাঁধ রক্ষার জন্য ক্ষতিগ্রস্ত এলাকাবাসী প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা পরিচয়ে ইট ভাটায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক চাঁদাবাজ। এ সময় তার কাছ থেকে আদায়কৃত চাঁদার 50,000 টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে রাউজান উপজেলার আলীখিল এলাকায় রাউজান ব্রিক্স ম্যানুফ্যাকচারের বিপণন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাফর রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো হাজির বাড়ির মৃত শহীদুল হকের ছেলে। চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির দিনব্যাপী বিজনেস ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই বিজনেস ফেস্ট। আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী সহ বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন বিভাগের ডিন সহ শিক্ষার্থীরা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে 101 রানে হারিয়ে 15 বছর পর ক্যারিবীয় দ্বীপে টাইগারদের সাদা পোশাকে জয়, সিরিজে 1-1 সমতা। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনার, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রণয় ভার্মার। আগরতলায় সহকারী হাই কমিশনের কনসুলার সেবা বন্ধ, হামলার ঘটনায় আটক 7, সাময়িক বহিষ্কার 3 পুলিশ। এবং দেশের সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রস্তুত বিজিবি। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।